নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি আর আপনাদের স্বাগত জিওটিক্যাল চ্যানেলে। ভাবুন তো, যে যুদ্ধ এতদিন শুধু মিডল ইস্টে আটকে ছিল সেটা আজ ভারতের দোরগোড়ায় পৌঁছে গেছে। হ্যাঁ বন্ধুরা, শ্রীলঙ্কার কাছে ভারত মহাসাগরে আমেরিকার সাবমেরিন একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে, যা আসলে ভারতের বিশাখাপত্তনমে আসছিল। অন্যদিকে সাইপ্রাসে ইউকে এয়ারবেস এবং সৌদি আরামকোতে যে ড্রোন হামলা হয়েছে সেটা নাকি ইরান করায়নি। তাহলে কি ইসরায়েল নিজেই নিজের মিত্র দেশগুলোর ওপর ফলস ফ্ল্যাগ হামলা করছে, যাতে গোটা বিশ্বকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামানো যায়? আজকের এই ভিডিওতে আমরা এই গেম প্ল্যান গভীরভাবে ডিকোড করব আর জানবো এই বিশ্বযুদ্ধে ভারতের লাভ বা ক্ষতি ঠিক কোথায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই যুদ্ধের আজ আমাদের সবার জীবনে আসতে চলেছে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। বন্ধুরা, পুরো দুনিয়ার শ্বাস এই মুহূর্তে আটকে আছে ইউএস, ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধের কারণে। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন এই যুদ্ধ 1-2 দিনেই শেষ হয়ে যাবে, কিন্তু এটা এখন ক্রমশ বড় হচ্ছে। গত 24 ঘন্টায় এই যুদ্ধের আজ একদিকে যেমন ন্যাটোর বর্ডার ছুঁয়েছে, অন্যদিকে ভারতের দোরগোড়ায় ভারত মহাসাগরে এসে পৌঁছেছে। ঘটনাটা শুনলে শিউরে উঠবেন। ভারত মহাসাগরে শ্রীলঙ্কার কাছে আমেরিকার টর্পেডো ফায়ার করে ইরানের একটি যুদ্ধ জাহাজ ডুবিয়ে দিয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই জাহাজটি কোনো যুদ্ধের অংশই ছিল না। এটি ভারতের আমন্ত্রণে বিশাখাপত্তনমে একটি ইন্টারন্যাশনাল ফ্লিট রিফিউতে অংশ নিতে আসছিল। শ্রীলঙ্কার নেভি প্রায় 30 জন নাবিককে বাঁচালেও আমেরিকা 100 জনের বেশি মানুষকে মাঝ সমুদ্রে মরার জন্য ছেড়ে দেয়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এক ভয়ঙ্কর রেকর্ড। অন্যদিকে ইরানেও পরিস্থিতি ভয়াবহ। তেহরানে কার্পেট বোমিং করা হচ্ছে এবং ইতিমধ্যেই সেখানে 1000 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু এত কিছুর পরও ইরান আত্মসমর্পণ করেনি, বরং তারাও কড়া জবাব দিচ্ছে। ভাবুন তো, আমাদের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কার কাছে এই ঘটনা ঘটেছে। আমরা কি সুরক্ষিত? আপনাদের কি মনে হয়, আমেরিকার এই পদক্ষেপ কি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত। এবার আসি আসল এবং সবচেয়ে চাঞ্চল্যকর আপডেটে, ফলস ফ্ল্যাগ অপারেশন। ফলস ফ্ল্যাগ হলো এমন একটি কৌশল যেখানে কেউ নিজেই আক্রমণ করে বা অন্য কাউকে দিয়ে আক্রমণ করিয়ে তার দায় শত্রুর ঘাড়ে চাপিয়ে দেয়। সম্প্রতি সাইপ্রাসে ইউকের একটি এয়ারবেসে ড্রোন হামলা হয় এবং বলা হয় এটা ইরানের শহীদ ড্রোন। এই হামলার পরে ইউকে, ফ্রান্স এবং জার্মানি আমেরিকার সাথে এই যুদ্ধে জড়িয়ে পড়ে। কিন্তু কিছুদিন পর ইউকে নিজেই কনফার্ম করে যে ওই ড্রোন ইরান থেকে আসেইনি। এর আগে সৌদি আরবের আরামকো অয়েল ফেসিলিটিতে হামলার ক্ষেত্রেও প্রথমে ইরানকে দোষারোপ করা হলেও পরে জানা যায় এতে ইরানের হাতই ছিল না। তাহলে এই হামলাগুলো করছে কে? ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটা ইসরায়েলের ডেলিবারেট বা ইচ্ছাকৃত কাজ হতে পারে। ইসরায়েল হয়তো নাটো দেশগুলো এবং আমেরিকার মিত্রদের ওপর নিজেই হামলা করাচ্ছে এবং ইরানের ঘাড়ে দোষ চাপাচ্ছে, যাতে পুরো বিশ্ব ইরানের বিরুদ্ধে একজোট হয়ে যায়। আপনারা হয়তো ভাবছেন ইসরায়েল এমন কেন করবে, কিন্তু ইতিহাস সাক্ষী আছে ইসরায়েল আগেও বহুবার এমন কাজ করেছে। 1954 সালের বিখ্যাত লাভেন অ্যাফেয়ারের কথা মনে আছে? সেবার ইসরায়েলি ইন্টেলিজেন্স ইজিপ্টে থাকা আমেরিকান, ব্রিটিশ কালচারাল ইনস্টিটিউশনগুলোতে বোমা বিস্ফোরণ করিয়েছিল আর দোষ চাপাতে চেয়েছিল মুসলিমদের ওপর, যাতে ব্রিটিশরা সুয়েজ খান থেকে সেনা না সরায়। এমনকি 1967 সালে 6 ডে ওয়ারের সময় ইসরায়েলি ফোর্স আমেরিকারই একটি ইন্টেলিজেন্স শিপ ইউএসএস লিবার্টিকে ডুবিয়ে দেয়। এই হামলায় 30 জনের বেশি
আমেরিকান সেনা মারা যায়। ইসরায়েল পরে বলেছিল এটা ভুল করে হয়েছে, কিন্তু ডিক্লাসিফাইড রিপোর্ট প্রমাণ করে যে এটা ইসরায়েল ইচ্ছে করে করেছিল, যাতে দোষ ইজিপ্টের ওপর চাপিয়ে আমেরিকাকে যুদ্ধে নামানো যায়। বন্ধুরা, ইতিহাস বারবার ফিরে আসে। ইসরায়েল যদি আমেরিকার মতো সুপার পাওয়ারকে বোকা বানাতে পারে, তবে বর্তমান বিশ্বে কিছুই অসম্ভব নয়। এই ধরনের জিওপলিটিক্যাল সত্যগুলো জানতে জিওটিক্যাল চ্যানেলটিকে সাপোর্ট করুন আর ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। ইসরায়েল কেন আমেরিকাকে এই যুদ্ধে টেনে আনতে চাইছে? এর প্রধান কারণ হলো ইসরায়েল একা ইরানকে শেষ করতে পারবে না, কিন্তু মিডল ইস্টে যদি ইরানকে একছত্র অধিপতি হতে হয়, তবে তাদের প্রধান বাধা হলো এই ইরান। আর এর পেছনে একটি গভীর ধর্মীয় বা রিলিজিয়াস উদ্দেশ্যও লুকিয়ে আছে। ডোনাল্ড ট্রাম্পের এক ঘনিষ্ঠ নেতার কথায় এটা এখন আর শুধু যুদ্ধ নেই, এটা একটা ধর্মযুদ্ধ হয়ে দাঁড়িয়েছে। কট্টর জাওয়ানিস্টদের একটা বড় লক্ষ্য হলো জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ ভেঙে সেখানে থার্ড টেম্পল নির্মাণ করা। আর এই মিশন সফল করতে হলে মিডল ইস্টে ইসরায়েলের এত বড় আধিপত্য দরকার, যাতে কেউ তাদের দিকে চোখ তুলেও তাকাতে না পারে। এই কারণেই ফলস ফ্ল্যাগ অপারেশন করে হলেও ইরানকে সরিয়ে দেওয়া তাদের জন্য খুবই জরুরি। এই রাজনৈতিক খেলায় এবার আমরা ভারতের লাভ এবং ক্ষতির হিসেবটা একটু মিলিয়ে দেখি। প্রথমত, এই যুদ্ধের কারণে স্ট্রেট অফ হরমুজে চরম সংকট দেখা দিয়েছে। বিশ্বের 20% তেল এবং এলএনজি সাপ্লাই এই পথ দিয়ে যায়। এখন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এই পথে যাওয়া জাহাজের ইন্স্যুরেন্স দিতেই চাইছে না। স্পেন যখন আমেরিকাকে তাদের দেশে বেস ব্যবহার করতে দিতে অস্বীকার করে, তখন ট্রাম্প স্পেনকে রীতিমতো হুমকি দেন। আজ আমেরিকা যদি ভারতের কাছে এসে বলে আমাদের যুদ্ধ জাহাজের জন্য তোমাদের পোর্ট বা এয়ারবেস খুলে দাও, তখন ভারত কি করবে? ভারত কি আমেরিকার এই দাদাগিরি নব্য উপনিবেশবাদ মেনে নেবে, নাকি জোর গলায় না বলার সাহস দেখাবে? লাভ এবং স্ট্র্যাটেজিক দিক। অন্যদিকে আমরা জানি ভারত এবং ইসরায়েলের সম্পর্ক এখন খুব গভীর। 2024 সালের রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের মোট অস্ত্র রপ্তানির 34% একা ভারতেই আসে। ভারতের মোট ডিফেন্স এর ফলে জ্বালানির দাম আকাশ ছোঁয়া হতে পারে, যা সরাসরি ভারতের সাধারণ মানুষের পকেটে আঘাত করবে। দ্বিতীয়ত, সাবমেরিন হামলাটি হয়েছে ভারত মহাসাগরে। ইম্পোর্টের প্রায় 13% আসে ইসরায়েল থেকে, যার মধ্যে ড্রোন, মিসাইল, র্যাডার এবং পেগাসাসের মতো নজরদারি প্রযুক্তিও রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ইসরায়েলে গিয়ে নেতানিয়াহুকে বন্ধু বলে সমর্থন করেছেন এবং ইসরায়েলের পার্লামেন্টে অভূতপূর্ণ সম্মান পেয়েছেন। বর্তমানে ভারত, ইসরায়েল, গ্রিস এবং সাইপ্রাসকে নিয়ে একটি হেক্সাগোনাল অ্যালায়েন্স বা নাট্যের মতো সামরিক জোট তৈরির কথাবার্তাও চলছে। যদি এই অ্যালায়েন্স তৈরি হয়, তবে ভারতের সামরিক শক্তি অনেক বাড়বে, কোনো সন্দেহ নেই। কিন্তু এর একটা বড় ঝুঁকিও আছে। ভারত যদি পুরোপুরি ইসরায়েলের পক্ষ নিয়ে নেয়, তবে আরব দুনিয়ার দেশগুলো, যাদের সাথে ভারতের দীর্ঘদিনের ভালো সম্পর্ক, এবং ইরানে ভারতের যে প্রভাব, তা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তাছাড়া এই যুদ্ধে ইসরায়েলকে চোখ বন্ধ করে সমর্থন করতে ভারতের যে একটি নিরপেক্ষ বা ব্যালেন্সড গ্লোবাল ইমেজ ছিল, তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অ্যালায়েন্স বা সামরিক লাভ কি দীর্ঘস্থায়ী শান্তির চেয়ে বড় হতে পারে? ভারতের কি উচিত ইসরায়েলের পক্ষ নেওয়া, নাকি আগের মতো ব্যালেন্সড ফরেন পলিসি বজায় রাখা? আমি আপনাদের সবার মতামত জানতে চাই কমেন্ট বক্সে। আপনাদের একটা কমেন্ট আমাদের আলোচনাকে আরো সমৃদ্ধ করবে। সবশেষে একটাই কথা বলবো, এই যুদ্ধ যদি আরো দীর্ঘায়িত হয়, তবে আমেরিকা এবং ইসরায়েলের জন্যই তা চরম বিপদের কারণ হবে। পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী আমেরিকার প্রতিদিন এই যুদ্ধে খরচ হচ্ছে $1 বিলিয়ন।
আর ইরানের সস্তা ড্রোনগুলোর সাথে পেরে ওঠা আমেরিকার দামি মিসাইল ডিফেন্স সিস্টেমের পক্ষেও কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু এই পুরো বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় সত্যটা হলো কেউই 100% সুরক্ষিত নয়, না আমেরিকা, না মিডল ইস্ট, আর না আমাদের দেশ। ভূ রাজনীতির এই নির্মম দুনিয়ায় ফলস ফ্ল্যাগ অপারেশন স্বার্থই শেষ কথা বলে। ভারতের জন্য এখন সবচেয়ে বড় পরীক্ষা হলো নিজেদের সার্বভৌমত্ব এবং অর্থনীতিকে এই যুদ্ধের আজ থেকে সুরক্ষিত রাখা। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। যদি জিওটিক্যালের এই ডিপ অ্যানালিসিস আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিন। জিও পলিটিক্সের এমন সব চাঞ্চল্যকর এবং বাস্তব সত্য সবার আগে সহজ বাংলাতে জানতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।